এখন এই চুক্তিতে কি আছে যার কারণে আমাদের এই উদ্বেগ? প্রথম হচ্ছে এই চুক্তিতে বাংলাদেশকে বাধ্য করার মতো বাক্য লেখা, বোঝাই যায় যে এটা যুক্তরাষ্ট্রের ড্রাফট করা। বাংলাদেশ বাধ্য থাকবে, এটি হচ্ছে সুর। কি বাধ্য থাকবে? একটা হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করতে হবে। এখন অর্থনীতির স্বাভাবিক নিয়ম হচ্ছে যে আমরা কি আমদানি করি, যেটা আমাদের ঘাটতি আছে সেটা আমদানি করি। কোত্থেকে আমদানি করি? যেখান থেকে আমদানি করা সহজ, আমাদের জন্য সুলভ হয়, কম পয়সায় পাই, গুণগত মান ভালো থাকে, সেখান থেকে আমরা আমদানি করব না। এগুলি কোনো বিচার বিবেচনা বাংলাদেশ করতে পারবে না। বাংলাদেশকে বাধ্যতামূলকভাবে যুক্তরাষ্ট্র থেকেই আমদানি করতে হবে। যেগুলির প্রয়োজন নাই সেগুলি আমদানি করতে হবে, যে দাম বেশি হলেও আমদানি করতে হবে। এই যে আমদানির বাধ্যবাধকতা, এটা হচ্ছে এই চুক্তির প্রধান সমস্যা। তারপরে আমদানির আইটেমগুলো যদি দেখি আমরা, যেমন মাছ, মাংস, মুরগি, ডিম, সবজি, যেগুলো আমাদের দেশেই হয়, যেগুলো আমাদের আমদানি করার কোনো দরকার নেই। আমাদের তো মুরগি আমদানি করার দরকার নেই, ডিম আমদানি করার দরকার নেই, মাংস আমদানি করার দরকার নেই। তারপর তাদের যে বিভিন্ন ধরনের সবজি টবজি, এগুলি তো আমদানি আমাদের করতে হবে না। এটা আমরা আমাদের দেশে হয় এবং এটার সাথে আমাদের লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান যুক্ত। সেটার সাথে আমাদের নিরাপদ খাদ্য পাওয়ার বিষয় জড়িত আছে, আমাদের খাদ্যাভ্যাসের ব্যাপার আছে। আমরা ওই ফ্রোজেন গরুর মাংস বেশি দাম দিয়ে কেন কিনতে যাব, কিংবা ভর্তুকি দিয়ে কেন কিনতে যাব? তার মানে অপ্রয়োজনীয় জিনিস বাধ্যতামূলকভাবে তাদের কাছে আমদানি করতে হবে, যার মধ্যে দিয়ে আমাদের দেশের অর্থনীতির কর্মসংস্থান এবং বিনিয়োগ, আমাদের তরুণদের বিশাল অংশ এটার সাথে যুক্ত, তাদের যে ভবিষ্যৎ, সমস্ত কিছু বিপর্যস্ত করে তাদের ওইখান থেকে আমদানি করতে হবে। এবং সেটার গুণগত মান পরীক্ষা করার কোনো অধিকারও আমাদের থাকবে না। কারণ তারা যেটা, যেমন ওইখানে যদি ফ্লু হয়, বার্ড ফ্লু, কিংবা সেটা যদি জিএম ফুড হয়, যেটা আমাদের জন্য অসুবিধা, সেগুলো নিয়ে আমরা কোনো আপত্তি করতে পারবো না। ওরা যেটা দেবে সেটাই আমাদের নিতে হবে। এগুলি চুক্তির মধ্যে একেবারে বাধ্যতামূলকভাবে করা আছে। তাইলে এটা হচ্ছে একটা বড় জিনিস, যেটা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, কর্মসংস্থানের ক্ষতি হবে, আমাদের খাদ্য নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হবে, আমাদের খাদ্যাভ্যাসের উপর আক্রমণ হবে, সমস্ত কিছু এগুলো হবে। পাশাপাশি এটা আবার শুল্কমুক্ত আমদানি করতে হবে, মানে কোনো এটার উপরে আমদানির যে শুল্ক থাকে সেটাও দেওয়া যাবে না। তার ফলে আমাদের যে রেভিনিউ ইনকাম, আমাদের যে ট্যাক্স, জিডিপি রেশিও বলা হয় যে আমাদের কম, ট্যাক্সটা বাড়াইতে হবে, ডিউটি থেকে সরকারের রেভিনিউ ইনকাম বাড়াইতে হবে, সেটা আরও কমে যাবে। তো কমে গেলে সরকার কী করবে? তখন অন্য জায়গা থেকে ট্যাক্স আদায় করার চেষ্টা করবে। মানে জনগণকে শুধুমাত্র এগুলি ভোগ করার মধ্যে দিয়ে যে বিপদ বা কর্মসংস্থানের বিপদ সেটাই না, আমাদের শুল্কর ক্ষেত্রেও জনগণের উপরে বাড়তি চাপ বোঝা আসবে। দ্বিতীয়ত, এমন ধরনের পণ্য আমদানি করতে হবে যেটা আমাদের আরও বোঝা তৈরি করবে। যেমন অস্ত্র আমদানি করতে হবে, তাদের কাছ থেকে অস্ত্র আমদানি করতে হবে এবং তাদের দেওয়া দামে শর্তে আমদানি করতে হবে। তাদের কাছ থেকে বোয়িং কিনতে হবে, বোয়িং বিমান কিনতে হবে। তো এগুলি আমাদের প্রয়োজনের সাথে কোনো সম্পর্ক নাই। অস্ত্র আমদানি, বোয়িং বিমান, আমাদের এমনি বিমানের যে অবস্থা, তার মধ্যে আরও বিমান আমদানি করতে হবে। এইটা হচ্ছে দ্বিতীয় আরেকটা। তৃতীয় হচ্ছে যে আমরা অন্য কোনো দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক রাখতে পারবো কি না, সেইটা নির্ভর করবে যুক্তরাষ্ট্রের অনুমোদনের উপরে। মানে যুক্তরাষ্ট্র যদি কোনো দেশের সাথে বাণিজ্যিক সম্পর্কের ব্যাপারে অসুখী থাকে, অস্বস্তিতে থাকে, কিংবা বিরক্ত থাকে, কিংবা তার বিরুদ্ধে কোনো, যেমন ভেনেজুয়েলার সাথে আমরা করতে পারবো না, কারণ ভেনেজুয়েলার সাথে তার সঙ্গে, কিউবার সাথে তো করতেই পারবো না। চীনের সাথে তাদের সম্পর্কের উপর নির্ভর করবে, রাশিয়া, মানে বিভিন্ন দেশ, যে সমস্ত দেশের সাথে আমাদের যদি বাণিজ্য করার সুবিধাজনক হয় তাইলেও আমরা করতে পারবো। যুক্তরাষ্ট্রের অনুমোদন নিয়ে আমাদের করতে হবে। এটার ফলে আমাদের যে আর্থিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক বিভিন্ন দিকে যে আমাদের বলা যায় যে নতুন নতুন সমস্যা তৈরি হবে। আরেকটা হচ্ছে যে কোনো ধরনের আর্থিক কিংবা অর্থনৈতিক জোট তৈরি করা ইত্যাদি, এই সমস্ত জায়গাগুলোতে আমরা সুবিধা করতে পারবো না। গার্মেন্টস রপ্তানির একটা পুরো বাজার না, ইইউ হচ্ছে আমাদের বড় বাজার, কিন্তু যুক্তরাষ্ট্রের শতকরা 8-10 ভাগের মতো যায়। সেটাকে তারা একটা ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। তারা বলছে যে গার্মেন্টসের রপ্তানি, এবং বাংলাদেশেও অনেকে
এটাকে একটা যুক্তি হিসেবে হাজির করছে। কিন্তু এই এই এইটা মনে রাখতে হবে যে গার্মেন্টস তারা যে বাংলাদেশ থেকে আমদানি করে এটা কোনো দয়া দাক্ষিণ্যের ব্যাপার না। গার্মেন্টস থেকে বাংলাদেশের একজন মালিক যে মুনাফা করে তার থেকে বেশি মুনাফা যুক্তরাষ্ট্রের ব্র্যান্ডগুলো করে। কাজে তারা মুনাফার জন্য এবং তাদের চাহিদার জন্য বাংলাদেশ থেকে গার্মেন্টস আমদানি করে। বাংলাদেশের গার্মেন্টস রপ্তানি নিশ্চিত করার জন্য এই চুক্তিগুলি মানতে হবে, এই যুক্তিটা সেজন্য গ্রহণযোগ্য না, কারণ এটা আরও অনেক বড় ক্ষতি হবে। তাইলে এইরকম একটা অবস্থার মধ্যে মানে সর্বোপরি মূল যে বিষয়টা মানে একটা দেশ কিভাবে অর্থনীতি পরিচালনা করবে, অন্য কোন দেশের সাথে সম্পর্ক রাখতে হবে, কোন দেশের সাথে কতটা সম্পর্ক রাখবে, কোনো কিছুই বাংলাদেশের সিদ্ধান্তের উপরে হবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যার বিষয় কিংবা উদ্বেগের বিষয়, এবং এটা আগামী কয় দশক হবে সেটারও কোনো ঠিক নাই। যেমন অন্যান্য পলিসি, যেমন এনার্জি পলিসি, আমাদের দরকার হচ্ছে আমদানি নির্ভরতা কমানো, বিদেশি কোম্পানি নির্ভরতা কমানো এবং আমাদের জাতীয় সক্ষমতা বাড়ানো। জাতীয় সক্ষমতা আমাদের যদি আমাদের বিদ্যুৎ উৎপাদনের জন্য আমাদের জ্বালানি তেল গ্যাস অনুসন্ধান এটা যদি ঠিকমতো আমরা করতেও পারি, এই চুক্তির কারণে সেটা বাস্তবায়ন করা যাবে না। কেন? কারণ তাদের সাথে চুক্তি করা হচ্ছে 15 বছর পর্যন্ত তাদের ওখান থেকে এলএনজি আমদানি করতে হবে বেশি দামে। এলএনজি কম দামে আমদানি করার অন্যান্য উৎস আছে, সেগুলি করা যাবে না। তাদের ওখান থেকে বেশি দামে এলএনজি আমদানি করতে হবে। বেশি দামে এলএনজি আমদানি মানে হচ্ছে আমদানি নির্ভরতা থেকে গেল, এলএনজির দাম যদি আরও বাড়ে সে বেশি দাম দিতে হবে, এবং তার কারণে বিদ্যুতের দাম বাড়বে, তার কারণে ভর্তুকি বাড়বে, সেই ভর্তুকি কমানোর জন্য আবার গ্যাস বিদ্যুতের দাম বাড়ানো, এগুলি চলতে থাকবে। তার মানে এটার একটা মাল্টিপ্লায়ার এফেক্ট হবে। তার মানে তাদের কাছ থেকে আমদানির এই যে চুক্তি, এই সমস্ত বাণিজ্য চুক্তিটা শুধুমাত্র বাণিজ্যে সীমাবদ্ধ থাকবে না, আমাদের অর্থনীতির অন্যান্য কি কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হবে, আমাদের জ্বালানি খাতে নির্ভরশীলতা আরও বাড়বে, আমাদের অন্যান্য খাতে যে সমস্ত ব্যয় আছে সেই ব্যয়টা কমাইতে হবে এটা ভর্তুকি বাড়ানোর জন্য। শিক্ষা, চিকিৎসা, সেগুলো ক্ষতিগ্রস্ত হবে, কারণ চিকিৎসার সরঞ্জাম, তারপরে আমাদের যদি বার্ড ফ্লু জিনিসপত্র আসে, আমাদের যদি জিএম ফুড আসে, সেগুলি স্বাস্থ্যক্ষেত্রেও আমাদের যে সমস্ত খাদ্যদ্রব্য আসবে সেগুলি স্বাস্থ্য খাতেও তার একটা ভূমিকা থাকবে। তার মানে সব দিক থেকে গলায় দড়ি বাঁধা, ফাঁসি বাঁধানো, একটা ঔপনিবেশিক শাসকরা যেভাবে একটা বাধ্য করে, তার থেকেও আরও উলঙ্গভাবে একটা দেশকে সম্পূর্ণভাবে বলা যায় যে একটা পুরো শৃঙ্খলবদ্ধ করা, মানে শৃঙ্খলের মধ্যে ফেলার মতো একটা চুক্তি এই সরকার করেছে। এটা একটা অবিশ্বাস্য ধরনের চুক্তি। এই বর্তমান বিশ্বে যেখানে WTO আছে, যেখানে আন্তর্জাতিক রীতিনীতি আছে, যেখানে মুক্তবাজার অর্থনীতির কথা বলা হয়, সেখানে এরকম বাধ্যবাধকতা ঔপনিবেশিক শাসনের মতো করা, এটা একটা অবিশ্বাস্য ধরনের চুক্তি অন্তর্বর্তী সরকার করেছে। এবং এটা ট্রাম্পের যে মাস্তানতন্ত্র, সাম্রাজ্যবাদী মাস্তানতন্ত্র চলছে, সেইটা যুক্তরাষ্ট্রের ভেতরেও প্রতিবাদের মধ্যে পড়েছে। যুক্তরাষ্ট্রের আদালতও বলেছে যে এই ধরনের শুল্ক নীতি গ্রহণযোগ্য না, এটা অবৈধ। ইউরোপিয়ান ইউনিয়ন, তারা এত অধীনস্থ থাকে যুক্তরাষ্ট্রে, তারা পর্যন্ত এই চুক্তিটা স্থগিত করেছে। বিশ্বের বেশিরভাগ দেশই এখন পর্যন্ত এই চুক্তির মধ্যে যায়নি। ভারতও এটা নিয়ে নেগোশিয়েট করে তাদের পক্ষে আনার চেষ্টা, মালয়েশিয়া এটার মধ্যে যথেষ্ট নেগোশিয়েট করেছে। কিন্তু বাংলাদেশ হচ্ছে হাতে গোনা কয়েকটা দেশের একটা, যারা সম্পূর্ণ অধীনতা স্বীকার করে একটা বাধ্যবাধকতার মতো একটা দাসত্বমূলক চুক্তিটা গ্রহণ করেছে। এটার জন্য অন্তর্বর্তী সরকারের দায়টা হচ্ছে প্রধান, তাদের জবাবদিহি করতে হবে এবং তাদের বিচারের আওতায় আনা উচিত বলে আমি মনে করি।